আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো ডেঙ্গারবন্দে জলাশয় থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ৩। পাথারকান্দির লোয়ারপুয়া ব্লকের ডেঙ্গারবনজীবীর হৈলামচূড়া গ্রামের জলাশয়ে ভেসে উঠল যুবকের লাশ। রবিবার লাশ উদ্ধার নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতের নাম বাবুরাম কাওয়ার, বাবার নাম রামপ্রসাদ কাওয়ার। মৃতের স্ত্রী সহ ছোট দুটি কন্যা সন্তান রয়েছে। জানা গেছে, বাবুরাম গত কয়েকদিন ধরে দৈনিক মজুরির ভিত্তিতে গ্রামের এক ব্যক্তির ক্ষেতের কাজ করছিলেন। শনিবার রাতে তিনি যথাসময়ে ঘরে ফিরেননি। এতে পরিবারের লোকদের মধ্যে চরম দুশ্চিন্তা দেখা দেয়। পরে তাকে খুঁজতে বের হন তার ঘরের লোকসহ নিকটাত্মীয়রা। রবিবার ভোরে বাড়ির লাগোয়া এক জলাশয়ে তার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতের মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তাছাড়া ঘাড় ছিল ভাঙ্গা, কপালের উপর ছিল আঘাতের চিহ্ন। এতে ধারণা করা হচ্ছে তাকে কে বা কারা প্রাণে মেরে জলাশয়ে ফেলে দিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা অবধি হলফ করে কিছু বলা যাবে না বলে স্থানীয়দের অভিমত। এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে বাজারেচোড়া থানার পুলিশ ও পাথারকান্দির সার্কেল অফিসার অকুস্থলে পৌঁছে তদন্তে নেমে মৃতদেহ ইনকোয়েস্ট করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠান। বিকেলে ময়নাতদন্তের পর মরদেহ সঁপে দেওয়া হয় পরিবারবর্গের কাছে। চাঞ্চল্যকর এই রহস্য মৃত্যুকাণ্ডের সঠিক তদন্ত সহ এতে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তি সহ মৃতের অসহায় পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে জনগণ, সিও, ডিসি, বিধায়ক সহ এমপির হস্তক্ষেপ কামনা করেছেন। এদিন দুপুরে এই কাণ্ডে তদন্তে নামেন জেলা ডিএসপি নারায়ণ বড়। পরে এ কাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয় ৩ জনকে থানায় নিয়ে যায় পুলিশ। বর্তমানে ধৃতদের থানায় আটকে রেখে টানা পুলিশি জেরার খবর পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিস্তর মুখ খুলতে নারাজ পুলিশ। অপরদিকে বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু, উত্তপ্ত এসকেরা সিভিল হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির জন্য হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালে এক ফুটফুটে শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হলো। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠে হাসপাতাল চত্বর। ওপিডির সামনে হাসপাতালের করিডোর অবরোধ করে প্রতিবাদে সরব হন ক্ষুব্ধ জনতা। জানা গেছে, 11 মাসের শিশুকন্যা রুমানা আক্তার চৌধুরী জ্বরে আক্রান্ত হলে তাকে রবিবার সকাল 8টা নাগাদ হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে শুধু ভর্তি করাই হলো, শিশুকন্যার কোনো চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ। এ নিয়ে বারবার কর্তব্যরত নার্স ও চিকিৎসা কর্মীদের দ্বারস্থ হলেও শিশুকন্যার চিকিৎসায় হাত লাগাননি তারা। অসহায় পিতা জহির উদ্দিন চৌধুরীর কথায় কেউ কর্ণপাত করেননি। শিশুকন্যার চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হন তিনি। অন্তত 8 ঘন্টা বিনা চিকিৎসায় হাসপাতালে থাকার পর অবশেষে মৃত্যুর কুলে ডলে পড়ে শিশুকন্যাটি। হাইলাকান্দি ব্রজপুরের বাসিন্দা জহির উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী একমাত্র শিশুকন্যাকে হারিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেন হাসপাতালে। তাদের কান্নার সুরগুলো কেঁপে উঠে গোটা হাসপাতাল। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে অসহায় জহির উদ্দিন শিশুকন্যার মরদেহ নিয়ে হাসপাতালে ওপিডির সামনে করিডোর অবরোধ করে প্রতিবাদে নামেন। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠে গোটা হাসপাতাল। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে ছুটে যায় হাইলাকান্দি সদর পুলিশের একটি দল। শিশুকন্যার মরদেহ হাসপাতালে রয়েছে বলে জানা গেছে। পরিবারের পক্ষে তার মরদেহ কেউ সঙ্গে নেননি। অসহায় হতদরিদ্র জহির উদ্দিন জানান, জ্বরে আক্রান্ত হলে রবিবার সকালে শিশুকন্যা রুমানা আক্তার চৌধুরীকে নিয়ে ছুটে যান হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালে। কিন্তু দীর্ঘ 8 ঘন্টা থাকার পর কোনো চিকিৎসা হয়নি তার। এই অভিযোগ এনে বিনা চিকিৎসায় তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে অভিযোগ জহির উদ্দিনের। এর জন্য নার্সদের কর্তব্যে গাফিলতি ও অবহেলাকে দায়ী করেছেন জহির উদ্দিন সহ উপস্থিত ক্ষুব্ধ জনতা। এই মৃত্যুকাণ্ড নিয়ে উপযুক্ত তদন্তের দাবি জানান তারা। অপরদিকে ন্যাশনাল হাইওয়েতে তুপের মুখে বিদ্যুৎ কর্তা, সড়ক অবরোধ, ট্রান্সফরমার বিকল, ক্ষুব্ধ নাগরিকরা। একে প্রচন্ড গরম, তার উপর নেই বিদ্যুৎ। 3 দিন ধরে একই অবস্থা। বিদ্যুৎ বিভাগের নেই কোনো তৎপরতা। বিভাগীয় কর্মী ও কর্তাদের ফোন করে মিলছে না সাড়া। এমন অভিযোগে রবিবার রাতে ক্ষোভে ফেটে পড়েন ন্যাশনাল হাইওয়ে এলাকার কয়েক শতাধিক মানুষ। শ্রীহট্টপল্লীর মুখে বিকল ট্রান্সফরমারকে ঘিরেই শুরু হয় তাদের আন্দোলন। শেষ পর্যন্ত সেখানে বিদ্যুৎ বিভাগের কর্মী ও আধিকারিক ছুটে গেলে জনগণের প্রচণ্ড তুপের মুখে পড়েন। তবে ঘণ্টা 2 মধ্যে ট্রান্সফরমার সারিয়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিলে স্থানীয় মানুষ আশ্বস্ত হন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ট্রান্সফরমার মেরামত না হওয়ায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বসেন।
অবরোধের খবর পেয়ে শিলচর সদর পুলিশের কর্তারা সদল বলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। তবে স্থানীয়রা সাফ জানিয়ে দেন, ট্রান্সফরমারটি সারিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে না হলে তারা ফের পথ অবরোধ করতে বাধ্য হবেন। স্থানীয়দের বক্তব্য, বিভাগের গাফিলতিতেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বিদ্যুৎ নেই বলে এলাকায় ব্যাহত হয়েছে পানীয় জল সরবরাহ। এই দাবদাহে তীব্র জল সংকটের মুখে পড়েছেন স্থানীয়রা। এছাড়া বিদ্যুৎ না থাকায় গরমে বৃদ্ধ বৃদ্ধা রোগাক্রান্ত মানুষ শিশুদের নাভিশ্বাস উঠছে, দেওয়ালে ফিট টেকে গেছে বলে পথে নেমেছেন তারা। যদিও নিয়মিত মাসুল দিয়ে আসছেন, তবে কেন নিয়মিত বিদ্যুৎ পরিষেবা পাবেন না? বিভাগীয় কর্তাদের এমন প্রশ্নেও বিদেন এলাকার ক্ষুব্ধ নাগরিকরা। অপরদিকে পাতারকান্দির সোনাকিরায় বাইক ম্যাজিক ট্রাকের সংঘর্ষে আহত হলেন বাইক চালক সহ 2 কিশোরী। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার সকালে। জানা গেছে, রবিবার ছুটির দিনে শ্রমিক বোঝাই এক ম্যাজিক ট্রাকের সঙ্গে এক বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক চালক সহ 2 কিশোরী আহত। বর্তমানে এদের একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকের পরামর্শে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বাইক চালক বিবেক বাল্মীকি দাস সহ রিয়া খন্ডাইত ও প্রিয়াঙ্কা রবি দাস। এদিন পুতনি চা বাগানের বিবেক বাল্মীকি দাস নামের এক যুবক তার সম্পর্কিত কলেজ পড়ুয়া 2 বোন যথাক্রমে রিয়া খন্ডাইত ও প্রিয়াঙ্কা রবি দাসকে সোনাকিরার এক প্রাইভেট টিউটরের বাড়িতে পৌঁছে দিতে বাইকে নিয়ে রওনা দেন। এক সময় তাদের বাইকটি 208 নং বিকল্প যাত্রী সড়ক ধরে সোনাকিরা পুলিশ ওয়াশপোস্টের লাগোয়া বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্রমিক বোঝাই ম্যাজিক ট্রাক অতর্কিতে বাইকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ম্যাজিক ট্রাকের শ্রমিকদের কোনো ক্ষতি না হলেও বাইকের চালক সহ 2 কিশোরী সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশ ও জনগণ এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠান। এতে বাইক চালক বিবেকের অবস্থা গুরুতর থাকায় তাকে পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর পুলিশ তদন্তে নেমে ম্যাজিক ট্রাক সহ বাইকে হেফাজতে নেওয়ার পাশাপাশি ম্যাজিক ট্রাকের চালককে আটক করে থানায় নিয়ে যায়। অপরদিকে পঞ্চায়েতের ডিলিমিটেশনের এসওপি জারি, 10 সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা। জিপি ব্লক জেলা পরিষদ 1 বিধানসভায় থাকা বাধ্যতামূলক। জিপি ব্লকের সংখ্যা ঠিক থাকলেও জেলা পরিষদ হ্রাসের সম্ভাবনা। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলার উন্নয়ন খণ্ড, গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের সীমানা নির্ধারণ অর্থাৎ পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি জেবি এক্কা ইতিমধ্যে পঞ্চায়েতের ডিলিমিটেশন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর গত 19 জুলাই জেলা আয়ুক্তদের কাছে পাঠিয়ে আগামী 10 সেপ্টেম্বর পঞ্চায়েতের ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ ঠিক করে দিয়েছেন। 20 আগস্ট পর্যন্ত দাবি আপত্তি গ্রহণ ও শুনানি হবে। এই অবস্থায় যেসব জেলায় ডিলিমিটেশনের কূপে বিধানসভা আসন বিলুপ্তি হয়েছে, ওইসব জেলায় পঞ্চায়েতের ডিলিমিটেশনে যথেষ্ট প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিধানসভার ডিলিমিটেশনে 3 থেকে 2 আসনে নেমে আসা হাইলাকান্দি জেলায় পঞ্চায়েতের ডিলিমিটেশনে বর্তমান ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পুরো হুল নলচে পাল্টে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী 10 আগস্ট পঞ্চায়েতের ডিলিমিটেশন সংক্রান্ত খসড়া প্রকাশ পেলেই এর ইঙ্গিত মিলবে, কারণ এরপর 20 আগস্ট পর্যন্ত দাবি আপত্তি গ্রহণ ও শুনানি হবে। ব্লক, জিপি কিংবা জেলা পরিষদের ডিলিমিটেশন সংক্রান্ত এসওপিতে একটি বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, সেটি হলো একটি ব্লক, জিপি কিংবা জেলা পরিষদ এলাকা 1 বিধানসভা এলাকার অধীন থাকতে হবে। কিন্তু হাইলাকান্দি জেলার ডিলিমিটেশনের পর আত্মপ্রকাশ করা নতুন 2 বিধানসভা হাইলাকান্দি ও আলগাপুর কাটলিচুড়ার ভৌগোলিক অবস্থান খুবই এলোমেলো অবস্থায় রয়েছে। ফলে পঞ্চায়েতের ডিলিমিটেশন আরও ছন্নছাড়া হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, সরকারি ওই চিঠিতে উন্নয়ন খণ্ডের ডিলিমিটেশনের জন্য জেলা স্তরের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান হলেন জেলার অভিভাবক মন্ত্রী, সদস্য সচিব জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কিংবা জেলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রকল্প সঞ্চালক। সদস্য হিসেবে রয়েছেন জেলা আয়ুক্ত ও জেলার বিধায়করা। হাইলাকান্দি জেলার ক্ষেত্রে 2 বিধানসভা এলাকার অন্তর্গত 5 উন্নয়ন খণ্ডের নতুন করে সীমানা নির্ধারণ করবে ওই সরকারি কমিটি। 6 শিডিউলের অন্তর্ভুক্ত জেলা ছাড়া সাধারণ জেলাগুলির উন্নয়ন খণ্ডের সীমানা নির্ধারণের যে এসওপি জারি করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল: 1. গ্রাম পঞ্চায়েতের সীমানা নির্ধারণের পুরোপুরি ব্লক পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। 2. একটি উন্নয়ন খণ্ড শুধু একটি বিধানসভা এলাকার মধ্যে পড়বে, অথচ একাধিক উন্নয়ন খণ্ড 1 বিধানসভা এলাকার মধ্যে পড়বে। 3. যে কোনো বিদ্যমান উন্নয়ন খণ্ডকে 2 বা ততোধিক জেলার মধ্যে ভাগ করা হলে
যে জেলার উন্নয়ন খণ্ডের কার্যালয় অবস্থিত সেই জেলার উন্নয়ন খণ্ড হিসেবে সেটিকে বিবেচনা করা হবে। 4. পুনর্গঠনের পর জেলার উন্নয়ন খণ্ডের সংখ্যা বর্তমান সংখ্যার সমান হবে। 5. কোনো পঞ্চায়েত একাধিক উন্নয়ন খণ্ডের অন্তর্গত হবে না। 6. একটি উন্নয়ন খণ্ডের সর্বাধিক 17টি গ্রাম পঞ্চায়েত থাকবে। 7. বিধানসভা এলাকার মধ্যে থাকা উন্নয়ন খণ্ডের সদর দফতরকে যতদূর সম্ভব নতুন পুনর্গঠিত ব্লকের সদর দফতর হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে। 8. এছাড়াও যতদূর সম্ভব এবং বাস্তবসম্মত বর্তমান উন্নয়ন খণ্ডের যে সীমানা রয়েছে তা বজায় রাখা হবে। 9. জেলা স্তরের কমিটি পুনর্গঠিত উন্নয়ন খণ্ডের সদর দফতরগুলির অবস্থান ও স্থান যাচাই করবে। এরপর বিধানসভা ভিত্তিক পুনর্গঠিত উন্নয়ন খণ্ড ও সেটির সদর দফতরের অনুমোদন দিয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তির জন্য সুপারিশগুলি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগে পাঠাবে। অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের জারি করা এসওপি মতে জেলার গ্রাম পঞ্চায়েতের সীমানা নির্ধারণের জন্য জেলা আয়ুক্তকে চেয়ারম্যান, জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে সদস্য সচিব ও জেলার নির্বাচন আধিকারিককে সদস্য হিসেবে মনোনীত করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলার 62টি গ্রাম পঞ্চায়েতের সীমানা নির্ধারণ করবে এই কমিটি এসওপি মতে যেসব বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে গ্রাম পঞ্চায়েতের সীমানা নির্ধারণ করবে সেগুলি হল: 1. 2023 সালের 11 আগস্ট ভারতের নির্বাচন কমিশনের বিধানসভা ডিলিমিটেশন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়া গ্রামগুলিকে মান্যতা দিতে হবে। 2. জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা বিধানসভা এলাকার সীমাবদ্ধতার পরে বর্তমানে জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা সমান থাকবে। 3. একটি গ্রাম পঞ্চায়েত শুধুমাত্র একটি বিধানসভা এলাকার অন্তর্গত হবে। কোনো গ্রাম পঞ্চায়েত এলাকা একাধিক বিধানসভার সঙ্গে ভাগ করা যাবে না। 4. যদি বিধানসভার সীমানা নির্ধারণের পর একটি গ্রাম পঞ্চায়েত একাধিক বিধানসভা এলাকার মধ্যে বিভক্ত না হয় তবে ওই গ্রাম পঞ্চায়েতের বর্তমান সীমানাকে অগ্রাধিকার প্রদান করা হবে। 5. যদি বিধানসভার ডিলিমিটেশনের পরে একটি গ্রাম পঞ্চায়েত একাধিক বিধানসভার মধ্যে ভাগ করা হয় তবে সংশ্লিষ্ট বিধানসভার অধীনের গ্রামগুলিকে একটি নতুন গ্রাম পঞ্চায়েত গঠনের জন্য শর্ত সাপেক্ষে গোষ্ঠীভুক্ত করা যেতে পারে বা পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। 6. উপরে উল্লেখিত 3 নং পয়েন্ট লঙ্ঘন না করে যদি একটি নতুন জীবী গঠন করা হয় তবে আসাম পঞ্চায়েত আইন 1994 ধারা 5 উপধারা 1 এর 2023 সংশোধন অনুসারে জনসংখ্যা প্রাকৃতিক বাধা জেলার বিভাগ বর্তমান জিপি সদর দফতর বিবেচনা করতে হবে। 7. একটি রাজস্ব গ্রাম 2 বা ততোধিক জিপিতে বিভক্ত করা যাবে না। 8. যদি বিধানসভার ডিলিমিটেশনের পর একটি গ্রাম পঞ্চায়েত দুটি জেলার মধ্যে বিভক্ত হয় সেক্ষেত্রে সেই গ্রাম পঞ্চায়েতের সদর দফতর যেখানে থাকবে সে জেলার বিবেচনা করা হবে। 9. গাঁও পঞ্চায়েতের সীমানা নির্ধারণের পর গ্রাম পঞ্চায়েত নির্বাচনী এলাকার সীমানা আসাম পঞ্চায়েত আইন 1994 দ্বারা 6(2) অনুসারে গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে 10টি ওয়ার্ড করা হবে। এছাড়া এক ক্যাটাগরি জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে সেগুলির একটি গ্রাম পঞ্চায়েতের জনসংখ্যা 10,200 থেকে 13,800 পর্যন্ত হবে। আর মাঝারি জনসংখ্যার ঘনত্বের বিভাগ বি ক্যাটাগরির জেলায় গ্রাম পঞ্চায়েতের জনসংখ্যা 8,500 থেকে 11,500 পর্যন্ত হবে। অন্যদিকে আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত ও উন্নয়ন খণ্ড এলাকা যখন সীমানা নির্ধারণের মাপকাঠি তখন সেখানে নতুন করে কিছু করার নেই। তবে জেলা পরিষদের সীমানা নির্ধারণের ক্ষেত্রে হাইলাকান্দিতে অনেক কাঠখোল পোড়াতে হবে। সরকারের জারি করা এসওপিতে জেলা পরিষদের জন্য নির্ধারিত পয়েন্টগুলির মধ্যে রয়েছে: 1. জেলা পরিষদের নির্বাচনী এলাকা শুধুমাত্র এক বিধানসভা এলাকার অন্তর্গত হবে। 2. 100% গ্রামীণ জনসংখ্যা থাকা বিধানসভার ক্ষেত্রে 4টি জেলা পরিষদ নির্বাচনী এলাকা থাকবে তবে কোনো নির্বাচনী এলাকায় 30,000-এর কম থাকতে পারবে না। 3. গ্রামীণ ও শহুরে জনসংখ্যা বিশিষ্ট বিধানসভার ক্ষেত্রে প্রতিটি জেলা পরিষদ এলাকা 30,000-এর কম গ্রামীণ জনসংখ্যা নিয়ে গঠিত হবে এবং বিধানসভায় 4টির কম জেলা পরিষদ নির্বাচনী এলাকা থাকতে পারে এবং যদি এই বিধানসভা কেন্দ্রের গ্রামীণ জনসংখ্যা কম হয় তবে 30,000-এর কম জনসংখ্যা নিয়ে একটি জেলা পরিষদের নির্বাচনী এলাকা গঠন হতে পারে। 4. জেলায় জেলা পরিষদের আসন সংখ্যা বর্তমান সংখ্যা থেকে কোনো অবস্থায় বৃদ্ধি করা যাবে না। এক্ষেত্রে হাইলাকান্দি জেলার বর্তমানে থাকা 11টি জেলা পরিষদ আসন সংখ্যা হ্রাস হলে আশ্চর্যের কিছু থাকবে না। অপরদিকে জেলা পরিষদের সীমানা পুনর্গঠনের জন্য এসওপিতে বিধানসভা ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছে। বিধানসভা স্তরের টাস্ক ফোর্স হলো টিম লিডার, একজন সার্কেল অফিসার যার সর্বোচ্চ এলাকা ওই বিধানসভা এলাকায় পড়ে। দলের সদস্য 1, একজন খণ্ড উন্নয়ন আধিকারিক যার সর্বোচ্চ এলাকা ওই বিধানসভা এলাকায় পড়ে।
দলের সদস্য 2, একজন অফিসিয়াল অথবা প্রশাসনিক কম্পিউটার সহকারী। টিম মেম্বার 3, টিম লিডার কর্তৃক মনোনীত একজন কর্মকর্তা যার জেপি অথবা ব্লক সীমানা সম্পর্কে ভালো ধারণা রয়েছে। বিধানসভা স্তরের টাস্ক ফোর্স জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কাছে রিপোর্ট করবে, যিনি জেলা স্তরের সীমানা নির্ধারণ কমিটির সদস্য সচিব। জেলা স্তরের কমিটির সবকিছু যাচাই করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগে পাঠানোর পর সেখান থেকে পঞ্চায়েতের বিভিন্ন স্তরের সীমানা নির্ধারণের চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।